এখন আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তাকে আমরা যদি এক কথায় বলি তাহলে বলা যায় সৌজন্য কোট আনকোট কৌশল। কেন বলছি তার কারণ এই ভোটের বাংলায় রাজনীতির যখন ক্রমশ উত্তাপ বাড়ছে, ব্যক্তি আক্রমণ বাড়ছে, তখন রাজনীতির গরমে সৌজন্যের দক্ষিণা বাতাস তাপস রায়। তার কারণ কলকাতা উত্তরের এই বিজেপি প্রার্থী সোমবার আলিমুদ্দিন স্ট্রিটে গিয়েছিলেন, আর বুধবার তিনি শটান তার রাজনৈতিক গুরু প্রয়াত অজিত পাঁজার বাড়িতে, যে পরিবারেরই সদস্য রাজ্য মন্ত্রিসভার সদস্য শশী পাঁজা। সৌজন্যের উদাহরণ আরও রয়েছে। কুণাল ঘোষ, তাকে ফোন করে বসলেন প্রদীপ ভট্টাচার্য, কংগ্রেস প্রার্থী, ভোট চাইলেন। একবার দেখাই ইন ডিটেল। 41 ডিগ্রি সেলসিয়াসে অস্বস্তি আরও বাড়িয়ে তুলেছে রাজনীতির গরম। বুধবার ক্ষণিকের জন্য হলেও সেই অস্বস্তি ভুলিয়ে সৌজন্যে ঠান্ডা বাতাস বইল কলকাতা উত্তরে। আমার গুরু ছিলেন আমার এই প্রফেশনের আইনে ডক্টর শশী পাঁজার শ্বশুর মশাই। আমি যাব কদিন পরেই, আমি যাবো যে কোনো দিনে আমি যাব অজিতদাকে মালা দিতে এবং প্রণাম করতে, মানে অজিতদার ছবিতে। সোমবার TV9 বাংলার কথায় বারে কথা অনুষ্ঠানে এসে শশী পাঁজাকে সামনে পেয়ে যে কথা জানিয়েছিলেন, বুধবার সে কথাই রাখলেন তাপস রায়। আমার সেই সৌভাগ্য হয়েছিল স্বর্গত অজিত পাঁজার সান্নিধ্য পাওয়া। এই বাড়িটা তো আমার কাছে মন্দির সমান। দীর্ঘ বছরের রাজনৈতিক জীবন হোক বা পেশাগত জীবন, এই ঘর থেকে বসেই পরিচালনা করতেন সাংসদ অজিত পাঁজা। আজ সেই ঘরে এসেই শ্রদ্ধা জ্ঞাপন করলেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। এরকম অনেক মানুষকেই অজিত পাঁজা তুলেছেন, এগিয়ে দিয়েছেন, যে আমি তো তাপসদাকে দেখেছি এখানে এই বাড়িতে আসতে। রাজনীতিতে যখন কেউ কাউকে ছেড়ে কথা বলছেন না, তখন লোকসভার মহাযুদ্ধে নেমে সৌজন্যের দৃষ্টান্ত গড়ছেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। 15 লক্ষর ওপর যে মানুষ, দুজন ছাড়া সকলের কাছে ভোট ভিক্ষা করা। দুজন এটা বুঝে না। ঠিক কোন দুজনের কথা তিনি বোঝাতে চাইলেন তা বলতে না চাইলেও ওয়াকিবহল মহলের অনেকেই তা আন্দাজ করতে পারছেন। তবে এর মধ্যেই সোমবার আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য সদর দপ্তরে গিয়ে বাংলার বাম রাজনীতির ভীষ্ম বলে পরিচিত বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে দেখা করেন তাপস রায়। বুধবার তার গন্তব্য ছিল 250 চিত্তরঞ্জন এভিনিউ, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত পাঁজার বাড়ি। রাজ্যের মন্ত্রী এবং তৃণমূল নেত্রী রাস্তাভাজন শশী পাঁজারও ঠিকানা। এই ঘরের সামনের ঘরেই বসে থাকেন শশী পাঁজা। সেখানে বসে তিনি ব্যক্তিগত এবং রাজনৈতিক কাজকর্ম পরিচালনা করেন। তাপস রায় আসার পর শশী পাঁজার সঙ্গে হাত জোর করে নমস্কার করেন এবং সরাসরি তিনি চলে আসেন অজিত পাঁজার এই ঘরে। এখানে আমি এসেছি, থেকেছি, খেয়েছি। তিনি আমার পেশার গুরু ছিলেন, তার হাত ধরেই আমার এজলাসে প্রবেশ, হাইকোর্টে প্রবেশ। রাজনৈতিক দলে তিনি প্রার্থী, তো তার বিরুদ্ধে আমিও বলবো, আর তিনিও আমাদের প্রার্থীর বিরুদ্ধে বলবেন, আমাদের দলের বিরুদ্ধে বলবেন। রাজনৈতিক সৌজন্য তো থাকবেই, থাকা উচিত। এদিনই কলকাতা উত্তরের কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে ফোন করে তার সমর্থন চান। প্রার্থী হয়ে তিনি ভোট চেয়েছেন, যে কোনো প্রার্থী এটা করতেই পারেন যে কোনো পরিচিতর কাছে। আমি তার শারীরিক কুশল জিজ্ঞাসা করেছি। এবার কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে তাপস রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং প্রদীপ ভট্টাচার্য, কংগ্রেস ঘরানার এই 3 পুরনো নেতা পরস্পরের বিরুদ্ধে ময়দানে নেমেছেন। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে নিজেদের দল তো বটেই, লোকসভা যুদ্ধ জিততে উত্তর কলকাতা কংগ্রেসের চিরাচরিত ভোট ব্যাংকের দিকে নজর রয়েছে 3 প্রার্থীরই। আবার ব্যক্তিগত সম্পর্কের সম্পৃক্ততায় বাম ভোটকেও নিজের দিকে টেনে আনার কৌশল নিয়েছেন তারা। ফলে সৌজন্যের নজিরের মধ্যে ভোট ক্যালকুলাস মিলাতেও নিজের মতন করে পরিশ্রম করছেন যুযুধান প্রার্থীরা। দীক্ষা ভূঁইয়া ও সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। আসলে সৌজন্যের এই ছবিগুলো কাম্য, কিন্তু এত কম সংখ্যায় হয় তাই জন্য আজ ব্যতিক্রমী বলে মনে হচ্ছে, কিন্তু এটাই তো ব্যতিক্রমী নয়। এই সময় দাঁড়িয়ে একজন সিনিয়রকে তিনি তার কুর্নিশ জানাবেন, প্রণাম জানাবেন, শ্রদ্ধা জানাবেন, সেটাই কাম্য। ভোটের বাজারে, ভোটের ময়দানে নয় কেন? কিন্তু আজ এই সৌজন্যের পেছনে বিশেষজ্ঞ মহল, রাজনৈতিক মহল, তারা নানান ভোটের কুশল কৌশল, অ্যালজেব্রা, পাটিগণিত, নানা কিছু অঙ্ক দেখছেন। তা হয়তো রয়েছে প্রচ্ছন্দে, কিন্তু এই সৌজন্যকে আসুন আমরা স্বাগত জানাই। আমি প্রদীপ্তর কাছে প্রথমে যাই। প্রদীপ্ত, আজ যে সৌজন্য আমরা দেখলাম, এর আগেও দেখলাম, আমরা কিছুদিন আগে দীপক অধিকারী আপনাদের দলের প্রার্থী, তাকেও দেখলাম মঞ্চে দাঁড়িয়ে তিনি বলছেন যে সুকান্ত মজুমদার তার ওয়ান অফ দ্য ফেভারিটস। কি বলবেন এই এত ঝগড়াঝাটির মধ্যেও আমাদের আজকের এই ডিবেট, আজকের এই আলোচনায় এই সৌজন্যের একটু মেলবন্ধন হোক, কি বলবেন? না, সৌজন্য তো আপনি এখানেও দেখলেন
যে যখন তৃণমূল কংগ্রেস বলছে কি সুন্দর সৌজন্য বিজেপি মুখপাত্র দেখালেন, আর যখন বিজেপি ডিবেটেও সৌজন্য থাকা উচিত। কারণ যখন এই যে দেখেছেন সৌজন্য, যখন রাজনৈতিক দল একটা তার বক্তব্য রাখতে চাইছে তখন বিজেপির মুখপাত্র বারংবার ডিস্টার্ব করে গেছে। আর যখন বিজেপির মুখপাত্র বলছে আমাদের বিরুদ্ধে বলছে, তখন কিন্তু আমরা সৌজন্য দেখেই বলছি এটা হচ্ছে গণতান্ত্রিক অধিকার। আসলে কিছু সমস্যা হয় না, আদি তৃণমূল এখন আদি ইয়ে হয়ে গেছে কিনা, আদি বিজেপি, নব্য বিজেপি, তৎকাল বিজেপি, ভোটের চেহারা পেয়ে গিয়েছে। সৌজন্যের প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে এভাবে ঝগড়া করতে হবে। দেখা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে এদের সমস্যা যেটা কি, যাদের বিরুদ্ধে সারদার দুর্নীতি থাকবে তারা দুর্নীতি নিয়ে এখানে কথা বলতে সৌজন্য দেখাবে। যারা বলবে 33,000 প্রাইমারি চাকরি বাতিল করে দিলাম, যে আত্মহত্যার কথা বললো তারপরে গিয়ে স্টে নিয়ে চলে এলো, সে সৌজন্যের কথা বলবে। মুশকিল কথা হচ্ছে যে সারদার যারা ভুক্তভোগী, সারদা নারদার যারা সব থেকে বড় এখানে জায়গা সুযোগ পেয়ে গিয়েছে, তারা এখানে এসে সৌজন্য দেখাবে। এটা বিজেপির কৌশল। দেখা যাচ্ছে যে কোন কৌশলে বিজেপি এই জায়গায় যাচ্ছে। আমাদের দেব একটা ভালো কথা বললেন, সেটা নিয়ে কিভাবে তার ক্যারিকেচার করলেন এবং আপনাদের পরিষ্কার দেখা যাচ্ছে সেই ক্যারিকেচার সৌজন্য আমরা যখন দেখালাম, ক্যারিকেচার করালো হচ্ছে কি অমিত মালব্য, এমন মিথ্যাধিকারী, এমন মিথ্যা কথা বলে যান বারবার, যেটা ফ্যাক্ট চেকে বারবার ভুল প্রমাণিত হয়ে যায়। সৌজন্যর আমরা ওরা আছে বলছেন, সৌজন্য তো স্বাভাবিক। তো বিজেপি মানে হচ্ছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের এই নব্য বিজেপি যারা তৎকাল বিজেপি, তাদের কাছ থেকে সৌজন্য আপনি আশা করতে পারেন না, সেটা প্যানেলেও পরিষ্কার। আদির থেকে পারা যায় না, স্বাভাবিক তো, দেখা তো তাই গেছে। সেটাই তো দেখা গেছে যে দুর্নীতির অভিযোগ শেষ করে দিই, দুর্নীতির অভিযোগে গড়ে ওঠা সরকারের, দুর্নীতির অভিযোগে গড়ে ওঠা যদি সরকার থাকে, আমি সেই সরকার চিমটি দিয়ে দেখবো না, বক্তব্যটা বাজপেয়ী। আর এখানে আর একজন বলেন যে তোমার সম্পত্তির হিসাব হবে, সেটা যাদের বেশি বাচ্চা হয়েছে তাদের মধ্যে ভাগ হয়ে যাবে। এটা হচ্ছে আর এক ধরনের, একজন বিভাজনের রাজনীতি করতেন, একজন সৌজন্যের রাজনীতি করতেন। আর এখানে দাঁড়িয়ে যে কথাটা জিজ্ঞেস করলে, এই যে তাপস রায়, সেই তাপস রায় হচ্ছেন তৎকাল, কেন বলতো, এখনো ইলেকশনটা ফেস করেনি, যার বাড়িতে যখন ইডি চলে গেল তখন শুভেন্দু অধিকারী বললো আরে বাপরে বাপ, চোর তো, চোরকে তো ধরাই উচিত। তারপর সেই শুভেন্দু অধিকারীর কাছ থেকে এরা মালা নিল উইদিন এ মান্থ অফ ডিফারেন্স। মানে সৌজন্যের মধ্যেও কিছু হিসেব নিকেশ রয়েছে। একদমই তাই। পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে ঝন্টু বড়াই কি মনে করে? আসবো ঝন্টু বড়াই কি মনে করে? আচ্ছা, প্রথমেই বলি, দেখো এটা সারা বছরের প্র্যাকটিসে থাকে না। আশ্চর্য, দেবের কথা বললো, খুব ইম্পর্টেন্ট। দেখো দেব কিন্তু দেব এমপি লটের টাকায় যখন ওখানে ডেভেলপমেন্টের কাজ হচ্ছে, সাকসেসিভ মিটিংয়ে বিরোধীদের ডাকেনি, ঠিক। কিন্তু সমস্যাটা হচ্ছে, তারপরেও আমরা স্বাগত জানাচ্ছি, কারণ এই রাজ্যেই সেই রাজ্য যেখানে হিরেনবাবু ভোট চাইতে গিয়ে হাত জোর করে বলছেন মায়েদের বোনেদের, যদি তোমার ড্রেন বানাতে বলো আমাকে প্লিজ ভোট দিও না, আমার অপোনেন্টকে ভোট দাও, কারণ আমি দেশ গঠনের জন্য এমপি হতে যাচ্ছি সাংসদ হিসেবে। আমার প্রশ্নটা হচ্ছে, এই যে ভোটের সময় চুজ করা প্রার্থীদের, আমি নাম বলছি না, এটাকে বলা হয় মুখ ও মুখোশের একটা সিমেন্টিক লড়াই। সমস্যা হচ্ছে এই যে কোনটা কখন ছাপিয়ে যায়, মানে মুখ কোনটা মুখোশ কোনটা, এইটা কিন্তু কোনো সিলেবাস থাকে না। ফলে তাপসবাবু বলো বা দেববাবু বলো, ভোটের সময় যখন অপোনেন্টের বাড়ি যাচ্ছে, এটার পিছনে একটা কৌশল লুকিয়ে থাকে। সেটার কৌশল হচ্ছে, যাদের বাড়ি যাচ্ছে দেখো, সেই মানুষগুলো কিন্তু সোসাইটিতে, পজিট পাজা সোসাইটিতে একটা বড় অংশের মানুষের আইডিয়াল, ভোটারদের আইডিয়াল। ফলে আমার কাছে এখনো সন্দেহ যে তারা যখন ভোটের সময় টার্মটাকে চুজ করে, তখন এই মুখ আর মুখোশের এই লড়াইয়ের কিন্তু এই সিমেন্টিক পার্টটা কিন্তু চমৎকার বলছেন ঝন্টু বড়াই, এটা মুখ আর মুখোশের লড়াই। কিন্তু এই জায়গা থেকে তাপসের কথা এখন বারবার আসছে, তার ছবি যখন আমরা দেখলাম, কারণ এর আগেও দেখলাম বিমান বসুর সঙ্গে তিনি দেখা করেছেন এবং তিনি বলছেন যে 15 লক্ষ ভোটারের কাছে তিনি গিয়ে পৌঁছবেন এক্সেপ্ট 2। তার মানে এই এক্সেপ্ট 2 যখন বলছেন, সাংবাদিকরা যখন প্রশ্ন করছে তখন বলছে আপনারা বুঝে নিন, বলবো না। তার মানে কৌশল যে একেবারেই নেই সেটাও বলা যাবে না। শঙ্কু, শুনুন, প্রথম কথা হচ্ছে এখানে কোনো সৌজন্য টৌজন্য নেই। না, আচ্ছা, আপনারা এসব গল্প দেবেন না। আমি তাহলে এগুলো কি আপনার দলের প্রার্থী? আমি পলিটিক্যাল ছেলে, আমি পলিটিক্যালি অ্যাড্রেস করছি। তাপস রায় যথেষ্ট অভিজ্ঞ, বর্ষিয়ান এবং যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে পলিটিক্স করেন। আপনারা যদি ওনার হিস্ট্রি দেখেন, উনি দেখবেন একাধিকবার বিধানসভায় ফ্লোর ম্যানেজমেন্টে উনি বিরোধীদের কুপকাত করেছেন। এই কোয়ালিটি অস্বীকার করে কোনো লাভ নেই। উনি যাদের কাছে যাচ্ছেন তারা উত্তর কলকাতার ভোটার। উনি নির্দিষ্ট করে বলেছেন দুজনের কাছে উনি যাবেন না। নির্দিষ্ট করে বলেননি, মানে উনি দুজন বলেছেন। আরে আমি জানি কোন দুজনের কাছে উনি যাবেন না। যিনি প্রার্থী হয়েছেন আর তার বাড়িতে এমএলএ রয়েছে, তাদের কাছে গিয়ে, এমপি আর এমএলএর কাছে গিয়ে তো লাভ নেই, তারা তো তাদের ভোটটা দেবেন। আমি বলছি তো, আমি আগে আমারটা ক্লিয়ার করলাম।
আমি একটু তো সময় পেয়েছি, শাসক দল অনেকটা এবার হচ্ছে এটা প্রথম, এটা হচ্ছে তাপস বাবু যা করছেন, তাপস কাকু স্পেসিফিক্যালি পুরো পলিটিক্যাল মানসিকতা নিয়ে চোর বলেছিল কিছুদিন আগে। এবার দ্বিতীয় আরে আমি সিরিয়াস ডিসকাশন সেদিন সিরিয়াস ডিসকাশন এতক্ষণ বলেছেন অপরেরটা শুনে চোর বলেছিল এই শঙ্কু সেদিন সিরিয়াস ছিল না না শুভজিৎ সেদিন সিরিয়াস ছিল না এটা ভুলভাল আউট অফ সিলেবাস বারবার বলেছিল যে তাপস রায় আপনি কোন সালে পেয়েছেন চাকরিকে পরিষ্কার ভাবে ব্যাখ্যা করেছিল। এবার আবার দেখে তো সিরিয়াস আচ্ছা আবার বিষয় বলি আমরা এই বিষয়টা এইবার মূল গুরুত্বপূর্ণ বিষয় প্রয়োগ তো প্লিজ 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 প্রয়োগ তো থামাবেন কি প্রয়োগ তো প্লিজ একে কি থামাবেন না ওর সময় আপনাকে থামানো যায়নি তাই ওর থেকে থেমে যাবে। আপনি বলুন আপনি বলুন একটা কথা বলেন আপনি বলুন আপনি বলুন আপনি বলুন শঙ্কু বলুন প্রয়োগ তো প্লিজ শঙ্কু বলুন চলে যাব শঙ্কু বলুন প্লিজ ওকে থামান শঙ্কু প্লিজ আমার হাতে খুব বেশি সময় থামান ভাই আমি ইম্পর্টেন্ট কমিউনিকেশন দিতে পারছি না থামান প্লিজ প্লিজ যে চোর বলেছিল কি বলেনি তাপস রায়কে ও চোর বলেছিল কি বলেনি ও তো সৌজন্য বোঝে না ও তো পলিটিক্যাল ছেলে দেখুন ওই তো আমরা সৌজন্যের কথা বলছি আমরা কথা ছড়াছড়ি করতে চাইছি না প্লিজ এটা আপনারা এখানে এসে কথা ছড়াছড়ি করছেন প্লিজ শঙ্কু কন্টিনিউ থ্যাংক ইউ পলিটিক্যাল মানে বলুক না ও একটু যে পলিটিক্যালটা কি আর চোর মানেটা কি তাপস রায় চোর কি চোর নয় আমি আর কিচ্ছু জিজ্ঞেস করব আপনার প্রশ্ন হয়ে গেছে একটু দেখো উত্তর দিক থ্যাংক ইউ আমি দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় বলবো যে আজকে হঠাৎ করে কুণাল ঘোষকে প্রদীপ বাবু ফোন করেছেন এইটা সারফেসে এনেছে কেন একবার প্লিজ বলে দাও তাপস রায় চোর নয় আপনি থামাবেন কি আমি চলে যাব আমি শুধু জিজ্ঞেস করব আপনি থামাবেন না আমি চলে যাব প্রদীপ তো প্রশ্ন করার দায়িত্ব আমার আপনার প্রশ্ন আমি কনভে করেছি প্রদীপ তো আপনার প্রশ্ন আমি কনভে করেছি আমি শুধু বলছি আপনার প্রশ্ন আমি কনভে করেছি প্লিজ প্লিজ এটা করা যায় না এটা করবেন না প্লিজ বলতে পারছে না যে তাপস রায় চোর কি চোর নয় ও বলছে ও পলিটিক্যাল ছেলে কিন্তু পলিটিক্যাল সৌজন্যের রাজনীতির যদি এই পরিস্থিতি আপনারা এখানে সৃষ্টি করেন তাহলে কুণাল ঘোষ অফিসিয়ালি আজকে এটা কেন ফ্লোট করেছেন সারফেসে তার কারণ এর পেছনে ওনার সুচতুর রাজনৈতিক উদ্দেশ্য আছে উনি প্রদীপ বাবু যে নেমেছেন প্রদীপ বাবু ভোট কাটবেন কার প্রদীপ বাবু ভোট কাটার চেষ্টা করবেন কার সেটা খবর নিন দিলে কুণাল বাবুর এই কমিউনিকেশন স্পষ্ট হয়ে যাবে কুণাল বাবুর ভূমিকা কি স্পষ্ট হয়ে যাবে কুণাল বাবু কেন প্রদীপ বাবুর সাথে তার সখ্যতা আজকে প্রকাশ্যে এনেছেন তার পেছনে একটা স্পেসিফিক রাজনৈতিক কমিউনিকেশন আছে এবং তিনি কি পারফর্ম করেছিলেন সেটা সবাই জানে ফলে সবাই চায় যে অন্তত আগামী দিনে যেন মানুষের যিনি কর্মী তাপস বাবুর মতো কেউ তিনি উত্তর কলকাতায় জিতে আসেন পুরো 180 ডিগ্রি না 360 ডিগ্রি ঘুরে গেছে আর রইল 360 জোর ডাকাত যে উনি বলছিলেন ওদের পুরো মন্ত্রিসভাটা আপনার প্রশ্নের উত্তর তো এবার আপনার প্রশ্নের উত্তরও দিচ্ছেন একটু শুনুন আরে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন শুনুন আপনারা ডাকাত আপনারা ভবিষ্যৎ নষ্ট করেছেন বাংলার আপনারা নির্বাচনে কোনো সৌজন্য রাখেন না আজকে উত্তর কলকাতায় আমাদের 20 জন লোক এফেক্টেড হয়ে আছে শুধু পুলিশের মিথ্যা মামলায় আমাদের 5 জন লোক হসপিটালে ভর্তি হয়ে আছে এদের জন্য আমাদের 3 জন লোক খুন হয়েছে শুধু এদের জন্য তাপস বাবুর মতো লোককে এরা দলে রাখতে পারে না এদের অ্যাসেট শাহজাহান এদের অ্যাসেট শাহজাহান হয়ে গেছে আপনাদের বলা বাবু এদের অ্যাসেট নন আজকে সৌজন্য নিয়ে আলোচনায় আপনাদের এই চিৎকার হয়েছে সেদিন জঙ্কু মিথ্যে বলেছে আজকে কাদা ছোড়াছুড়ির জন্য সৌজন্য নিয়ে প্রশ্ন করিনি প্লিজ প্রদীপ তো শঙ্কু দুজনকেই বলছি আপনারা যে বিষয় নিয়ে কাদা ছোড়াছুড়ি করছেন সেটার উত্তর আমরা চাইনি আমরা চাইছি যে সৌজন্য এটাকে কৌশল বলা হচ্ছে এইটা খুব সেনসিটিভ জায়গা থেকে বলুন প্লিজ সৌজন্য টৌজন্য নির্বাচনে দাঁড়িয়েছি ডেফিনিশন খুব ভালো আপনারা দুজনের চিৎকারে জিতে গেছেন ঝন্টুদা এবার ঝন্টুদার কাছে জানতে যাবো ঝন্টুদা তাপস বাবু কুণাল বাবু বা দীপক অধিকারী ওটা মুখোশ এটা মুখ সমস্যা হচ্ছে যেহেতু এটা কোনো সিলেবাস নেই বারবার বলছি এই সিম্যান্টিক একটা প্র্যাকটিস যেটা ডেলি হয় না হয় একটা নির্দিষ্ট মরশুমে মানুষ কিন্তু আপনি বলছেন খুব স্পেসিফিক্যালি আমি দর্শকদের জন্য বলি যে এই সময়টায় এত সৌজন্যের বারবারন্ত দেখা যায় এটা যদি ধারাবাহিক কৌশল এই কৌশলে আপনি স্পেসিফিক্যালি কৌশল বলছেন মানুষ সাধারণ মানুষ যখন হাসে খুনসুটি করে তারা কিন্তু হারিয়ে যায় কোনটা মুখোশ আর কোনটা মুখ এই পলিটিক্যাল পার্টির খেয়াল করে দেখবেন আমি আবারও বলছি তাহলে এই জেস্চারগুলো তাহলে আপনি যেহেতু পলিটিক্যাল অ্যানালিস্ট শঙ্কু এই ঝন্টু বাবু এই জেস্চারগুলো ভোটারদের কাছে কি নিয়ে যায় মানে ভোটারদের কাছে জেস্চারগুলো আসলে ভোট ব্যাংকের ওই অ্যাক্সিলারেশনে কি হেল্প করে আদৌ একদম আপনি খেয়াল করে দেখবেন একজন প্রার্থীকে স্নান করিয়ে দিতে হচ্ছে কোনো প্রার্থীকে অ্যাম্বুলেন্স জামের মধ্যেও বিভ্রান্ত করতে জনগণকে হাত দেখাতে হচ্ছে এইগুলো প্র্যাকটিসগুলো বারবার মানুষকে বিভ্রান্ত করে ভোটটাকে
করায়ত্ত করার একটা তাহলে মানুষ কবে ধরে ফেলবেন? শুনুন, এই কৌশল আমরা পরিষ্কার বলছি, মানুষ ধরতে পারে, হয়তো লার্জ প্রপোর্শনের ধরতে পারে না, কিন্তু আমি আবারও বলছি এই যে মুখ ও মুখোশের এই দ্বন্দ্বটায় মানুষ কিন্তু ওই মুখোশটাকে আর মুখটাকে আইডেন্টিফাই করতে অনেক সময় বিভ্রান্ত হয় বলে আজকে আমি ক্যান্ডিডেট, আমি ভোট চাইতে যাব না। একদম চাইবেন, একদম চাইবেন। সারা বছর এই প্র্যাকটিসটা কোথায় থাকে আপনাদের? সারা বছর কোথায় থাকেন আপনারা? সারা বছর কোথায় থাকেন? যখন জনগণের একদম সময় নেই। আমি প্রত্যেককে ওয়ান লাইনার করে জানতে চাইবো, এই যে আমরা কোট আনকোট, প্লিজ আমি সবাইকে, আমরা এই নিয়ে ঝগড়াঝাটি নয়, এই যে আমরা কেউ কেউ বলছেন কৌশল, কেউ কেউ বলছেন মুখোশের লড়াই, কেউ কেউ বলছেন হঠাৎ করে ভোটের আগে তাদের উদয় হয় কেন, সারা বছর এই সৌজন্য কোথায় থাকে? ওয়ান লাইনার জিজ্ঞেস করি প্রদীপ্তকে, হ্যাঁ কিনা বলবেন যে তাহলে কি এটা স্ট্র্যাটেজি, কৌশল? তৃণমূল, বামপন্থী হোক, বিজেপি হোক বা কংগ্রেস হোক, তাদের সকলের সঙ্গে 365 দিন কাজ করছে, তাদের সমস্ত সুবিধা দিচ্ছে। তার মধ্যে থেকে যারা রাজনীতি খোঁজার চেষ্টা করছেন, রাজনীতি সংজ্ঞা তারা জানেন কিনা আমার সন্দেহ। আর যারা বলছেন মুখ আর মুখোশের পার্থক্য, তারা খানিকটা ঠিক বলেছেন। টিভির পর্দায় খুব পরিষ্কার হয়ে গেল আজকের দিনে যে সৌজন্য বলে কিছু বিজেপির নব্যরা মনে করে না বা তৎকালরা মনে করে না, হয়ে গেছে। আচ্ছা ঝন্টুদা, যদি আমি আবারও বলছি এই যে লড়াইটা, এইটা কিন্তু সারা বছর এই সৌজন্যতা থাকে না। যখন এ রাজ্যের শাসক দল একের পর এক জনগণের প্রকল্পে বিরোধীদের ডাকে না, বয়কট করে, সেই জায়গায় বিধানসভায় মাইক বন্ধ করে দেয়, তখন একবারও মনে পড়ে না? শঙ্কু, দেখুন, দেব যেটা বলেছেন সেটাকে আমি সৌজন্য মনে করি না, সেটাকে আমি সত্যি উক্তি মনে করি। উনি বাধ্য হয়েছেন এটা বলতে, কারণ সুকান্তবাবু সাংসদ রত্ন, ওনার বিরুদ্ধে কিছু বলার নেই, ফলে বিরোধীদের এটা বলতে বাধ্য হতে হচ্ছে। ঠিক তেমনি তাপসবাবু স্পেসিফিক্যালি তার পলিটিক্যাল ডিউটি পারফর্ম করছেন, তিনি ভোট চাইতে গেছেন, যাদের বাড়িতে গেছেন তারা ভোটার। কেউ কেউ ভাবছেন এই সৌজন্য মানবিকতা, কেউ কেউ ভাবছেন কোন সময় সৌজন্য দেখাচ্ছেন সেটা খুব ইম্পর্টেন্ট, কেউ কেউ বলছেন এই সৌজন্যের পেছনেও স্ট্র্যাটেজি রয়েছে। তার কারণ আখেরে ভোট ভোট আর ভোট। কিন্তু ভোট কেন, এই সিস্টেমটা কেন, এই প্রসেস কেন? তার কারণ মানুষের ভালোর জন্য। তাই ভালোর জন্য হোক, আজকে শুরু করেছিলাম যে মানুষগুলো অসহায় হয়ে আছেন, তারা আজকে সুদিন চাইছেন, সেই সুদিন হয়তো এই সিস্টেমের মাধ্যমে একদিন আসবে। যে বিচার ব্যবস্থার জন্য তারা হাপিত্তেশ করে বসে আছেন, কবে তারা উত্তর পাবেন তাদের চাকরির, আশা রাখবো সেই উত্তর তারা অনতিবিলম্বে পাবেন। আর হাতে সময় নেই, প্রত্যেককে যারা যারা এসেছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই।